তোমাকে যতই দেখছি ততই আরো বেশি ভালোবেসে ফেলছে। আর কি কোন দেখবো তোমার? তোমার জন্য মাছ কত বড় একটা বিপদ থেকে বেঁচে গেল। মায়েরা মনে হয় আমার চড়ুই পাখিটাকে পছন্দ হয়েছে, কিন্তু ও ইনহেলার কোথায় পেল? দুপুর ৩টা। রূপার লাঞ্চ ফিনিশ করে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করার সাথে সাথে রূপার রেদওয়ানের সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ে গেল। ওর সাথে সাথে চোখ খুলে ফেলল। হঠাৎ রূপার ফোনে মিলির কল। হ্যালো। দোস্ত কোথায় তুই? কেন? বাসায়। কি হয়েছে তোর? এইভাবে কথা বলছিস কেন? আসলে রেদওয়ান ভাইয়া আমাকে বাসায় দিয়ে সেই যে বের হলো আর খবর নেই। আজ ভাইয়ার কি যে হয়েছে জানিস? রেগে মেগে ফায়ার। ভাইয়া শান্ত মানুষ, কিন্তু রেগে গেলে রাগলে ভাইয়ার রাগের বশে নিজের ক্ষতি করতেও দুবার ভাবে না। জানিস, আমার না অনেক ভয় লাগছে রে। বাসায়ও কেউ নেই, কি যে হবে। আচ্ছা রাখি রে, পরে কথা হবে। এসব কথা শুনে রূপার মাথায় বাজ পড়ল। ভয়ে ওর হাত পা কাঁপছে। কি শুনলো ও এসব? ও ভাবছে, উনি আমার জন্য রেগে আছে, এটা তো মিথ্যে নয়। বুঝেছি, আমাকে কিছু করতে হবে। সব দোষ আমার, সব দোষ। না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। সকালে উনি আমাকে যেইভাবে নিয়ে গেছেন, আমি ওই জায়গায় যেয়ে একবার দেখি। রেদওয়ান সকালে রূপাকে যেখানটায় নিয়ে গিয়েছিল সেটা ওর একটা প্রিয় জায়গা। ও ভেবেছিল হয়তো রূপা আজ ওর ভালোবাসা এক্সপ্লেন করবে, কিন্তু ঘটে গেল ভিন্ন কিছু। রেদওয়ান প্রায়ই ওই স্থানে একা সময় কাটাতে পছন্দ করে। তখনই দূর থেকে রেদওয়ান দেখল রূপা রিক্সা থেকে নেমেই এদিক ওদিক কাকে যেন খুঁজছে। রেদওয়ান স্বস্তির একটা নিঃশ্বাস নিল। তাহলে এসেছে। রেদওয়ান ভাবছে, এই তো ওনার গাড়ি। তাহলে উনি কোথায়? শুনছেন ভাইয়া? শুনছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোথায় আপনি? রেদওয়ান মুখে একটা ডেভিল হাসি দিয়ে। রেদওয়ানের কোনো শব্দ নেই, আশেপাশে কেউ নেই, তাই রূপার নিজের শব্দের প্রতিধ্বনি নিজেই শুনতে পারছে। এর মাঝেই উঁচু টিলা থেকে ধপাস করে নিচে কিছু পড়ার আওয়াজ হলো। সেটা শুনে রূপা আর নিজের মাঝে নেই। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রূপা ভাবছে তাহলে কি রেদওয়ান সুইসাইড? না না, এটা হতে পারে না। রূপা রীতিমতো কান্না শুরু করেছে। কাঁদতে কাঁদতে রূপা টিলার কাছে যেয়ে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, কেন? কেন এমন করছেন আপনি? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন ভাইয়া, তাই না? প্লিজ চলে আসুন। আমার সাথে রাগ করে আপনি এমনটা করতে পারেন না ভাইয়া। আমি কিভাবে বলতাম আপনাকে যে নীলাঞ্জন আপুকেও তার বান্ধবীর ভাই পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু তার তার শ্বশুর বাড়ির খেয়েও তাকে আজও মেনে নেয়নি। তাকে সবাই নানাভাবে তিরস্কার করেছে, এমনকি তাকে লোভী বলেও তিরস্কার করেছে। এসব মানতে না পেরে আপু ডিপ্রেশনে চলেছে, এমনকি সুইসাইড করতেও চাই অনেকবার। আমি চাইনি যে। রেদন পিছন থেকে এমন কথা শুনে হতভম্ব। এর জন্যই তাহলে রূপা ওর কাছ থেকে এতটা দূরে দূরে থাকে। কে এই নীলাঞ্জনা? হয়তো হবে ওর কিছু। এই ঘটনা হয়তো ওর মনে ছেদ কেটেছে। এতটা ভয় নিয়ে ছিল মেয়েটা। রেদন মনে মনে বলল। রূপা এইবার রেদওয়ানের কোনো আলাপ না পেয়ে ওর চোখ মুখ লাল হয়ে যায়। ও এইবার পুরোপুরি ভেঙে পড়ে। তাহলে কি রেদওয়ান সত্যি সত্যি? এবার রূপায় কান্নায় ভেঙে পড়ল। আপনি কেন এমন করলেন? কেন? আমি কি জবাব দিব মিলিকে? কি জবাব দিব নিজেকে? আমি বলতে পারিনি আপনাকে যে আমি আপনাকে কত ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আপনাকে অনেক ভালোবাসি। কোথায় চলে গেলেন আপনি আমাকে রেখে? চলে আসুন। শুনতে পাচ্ছেন? আমি আর আপনার কাছ থেকে দূরে থাকবো না, শুধু একবার ফিরে আসুন। পেছন ফিরে রূপা রেদওয়ানকে দেখে হতবাক। এক কদম করে রেদওয়ানের কাছে এসে ওর গালে কপালে হাত বোলাতে থাকে। এ যেন মনের ভ্রমকে দূর করার প্রয়াস। যেই রূপা বুঝলো এটা সত্যিই রেদওয়ান, রূপা এক সেকেন্ডও আর দেরি না করে রেদওয়ানকে চাপড়ে জড়িয়ে ধরল। রেদওয়ানও রূপাকে তার বাহু ধরে আবদ্ধ করে নিল। কেউ কোনো কথা বোঝে না, দুজনই চুপ। ওইদিকে দীপা আর ওর বান্ধবীরা অনেক ফান করছে, ছবি তুলছে, গান গাইছে আর বেশ আনন্দ করছে। রায়হান দূরে দাঁড়িয়ে দেখছে আর মুস্কি হাসছে। বেশ কিছুক্ষণ বান্ধবীদের সাথে গল্প করে ওয়াশরুমের দিকে যেতেই রায়হান ওর সামনে থ্যাঙ্কস। কিছুটা অবাক হয়ে, হোয়াট? আমরা সবাই তো দেখলাম তুমি ম্যামকে কিভাবে হেল্প করলে। দীপা কিছুটা ভাবলেশীন ভাবে, ধুর, এ আর এমন কি? আমার জায়গায় আপনি থাকলে আপনিও করতেন, এ তো এমন কিছুই না। ওকে, তা নয় বুঝলাম,
কিন্তু এত ছুরি ছুরি কেন? আর হ্যাঁ, সারা ভার্সিটি আমাকে কংগ্রাচুলেট করলো, কিন্তু আপনি তো করলেন না। এটা কি মেনে নেওয়া যায়? দীপা মাথা নিচু করে রায়হানের দিকে আর চোখে চেয়ে বলে উঠল, আমার কংগ্রাচুলেট করাটা কি এতটাই ইম্পর্টেন্ট? কথাটা বলে আমি নিজেই লজ্জা পেয়ে গেলাম। না মানে ইয়ে রায়হান দীপার আর দু কদম সামনে এসে, যদি বলি অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, কংগ্রাচুলেশনস। অনেক অনেক বড় একজন ডক্টর হন আপনি। ঠিক রাজীব স্যারের মতো। সেদের সাথে কংগ্রাচুলেশনস দেন, গুন্ডা একটা। থ্যাঙ্কস। একটা প্রশ্ন করব? দীপা টেনশনে পড়ে গেল। কি এমন প্রশ্ন করবে লোকটা, আল্লাহ ভালো জানে। যা অদ্ভুত প্রশ্ন তার। জি বলুন। রায়হান এবার দীপার নেতার আর একটু কাছে গিয়ে মাথাটা একটু নিচু করে, ইনহেলার কোথায় পেলে তুমি? তা আবার ফুল ইনটেক? তুমি তো ফার্মেসিতে যাওনি তাহলে? ওহ আচ্ছা, এই কথা। অ্যাকচুয়ালি আমি নিজেও একজন এজমা পেশেন্ট। আমি জানি এই রোগের রোগীদের ব্রিদিং করতে প্রচুর কষ্ট হয়। আমি ম্যামকে জিজ্ঞেস করার সাথে সাথেই ম্যাম আমাকে বললেন উনি সেম পেশেন্ট। আমি আর এক সেকেন্ডও দেরি না করে আমার কাছে থাকা এক্সট্রা ইনহেলারটা ম্যামকে এনে দিলাম। তাই জন্য তখন আপনার প্রশ্নের উত্তর দিতে পারিনি। সরি, ক্ষমা করবেন। আমি তো পুরো মন্ত্রমুগ্ধের মতন দীপান্বিতার কথা শুনছি আর ভাবছি কি উপমা দেওয়া যায় এই দায়িত্ববোধের। কি সুশ্রী, কি বিনয়ী, কি দায়িত্ববোধ সম্পূর্ণ একটা মেয়ে। আমায় তো তুমি ঋণী করে দিলে জান। জীবন চলার পথে যদি এমন একটা দায়িত্বশীল মানুষের সঙ্গ পাওয়া যায়, তাহলে জীবনটা নিয়ে ভাবনা চিন্তার জায়গাটা আর থাকে না। এমন একটা জীবন সঙ্গী তো রায়হানের চাই। সব বুঝলাম, কিন্তু আমি যে তোমার পারফরমেন্সটা মিস করলাম, সেটার কি হবে? তুমি আমার জন্য একটু ওয়েট করলে না কেন? যা বাবা, সেটাও আমার দোষ। সাদা ভাদর নীলতিমে উগান্ডার খ্যাকশিয়াল একটা ভাবে কি নিজেকে। যা না, ওই শাকচুনিগুলোর সাথে লুতুপুতু কর না। ভালো হয়েছে, একদম খুশি হয়েছি। সে আর এমন কি, একটা সিম্পল পারফরমেন্সে তো মিস করেছেন। না, সেটা তো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি একান্তে একদিন তোমার ক্লাসিক্যাল ডান্স দেখে নেব, কি বলো? শুধু আমি আর তুমি। দীপা তো রায়হানের এমন কথা শুনে মনে মনে রেগে মেগে ফায়ার। আজব আজব কথা বলে লোকটা। ফ্লার্ট করার ডিগ্রিধারী সে। ওনার হবু বউ যদি এসব জানে তাহলে তো ওনার আর বিয়েই হবে না। হারামি লুচ্চা একটা। তোকে তো লাঠি পেটা করে সমান করবে, একদম বেয়াদব কোথাকার। আমাকে চিনিস তুই? আমার নাম দীপা। এবার রায়হান দীপার আরও একটু কাছে এসে, দীপা ভাবছে আর কত কাছে আসবে এই লোকটা। দীপান্বিতা, আরেকটা কথা বলবো? দীপান্বিতা না। আরে হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনিই তো বলবেন। আর কে বলবে? আপনি তো এই ইউনিভার্সিটির কিং, বাকি সবাই তো হাওয়াই মিঠাই যত সব। জি জি, বলুন কি কথা? তুমি ভার্সিটির কোনো ফাংশনে আর কোনোদিন শাড়ি পরে আসবে না। এই কথা শুনে দীপা ভেতরে ভেতরে ফুসফুস করছে। দীপা মাথা নিচু করে আছে ঠিকই, কিন্তু রায়হানকে ইচ্ছে মতো বকা দিয়েই চলেছে, যাকে বলে ননস্টপ রেডিও ফুটতে। রায়হান দীপার দিকে তাকিয়ে ওর চারিপাশে হাঁটছে আর ওকে স্ক্যান করছে। এক পর্যায়ে রায়হান পেছন থেকে দীপার কানের একদম কাছে এসে ফিস ফিস করে বলে, ওনার এমন কথা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম। আমার গায়ের শাড়িটা শক্ত করে খামচে ধরে নরম স্বরে জিজ্ঞেস করলাম, কেন? কারণ শাড়িতে তোমাকে বেশ আমার অপরূপ লাগে, অপূর্ব সুন্দরী লাগে, যার কারণে ছেলেটা হা হয়ে চেয়ে থাকে তোমার দিকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার পেট স্পষ্ট দেখা যায়। লিসেন, আমি আমার মনে যা আছে তা বলে দিতেই বেশি কমফোর্ট ফিল করি, তাই সত্যটা বলে দিলাম। আমি চাই না তোমাকে স্বাভাবিকভাবে কেউ দেখুক, বুঝলে? রায়হানের অমন কথাগুলোর জন্য দীপা একদমই প্রস্তুত ছিল না। দীপা ভাবছে, আচ্ছা মাটিটা কি ফাঁক হয়ে যেতে পারে না যাতে আমি ঢুকে যেতে পারি? লজ্জায় কান্না চলে আসছে বেচারির। কত শখ করেই না শাড়িটা পরেছে। তাছাড়া বাংলা ক্লাসিক্যাল নাচের জন্য বেস্ট পোশাকই হলো শাড়ি। আমি আমার শাড়ি টানছি আর ঠিক করার বৃথা চেষ্টা করছি। উনি কিন্তু আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়েই আছেন। ওনার জন্য আমি শাড়ি পরতেও পারবো না। উফ! আমি মাথা নিচু করে বললাম, জি আচ্ছা ঠিক আছে, আর জীবনেও শাড়ি পরবো না। রায়হান বেশ বুঝতে পারছে দীপা খুব লজ্জা পাচ্ছে। লজ্জায় হাত দিয়ে শাড়ির ওপর দিয়েই ফর্সা পেট ঢাকার বৃথা চেষ্টা করছে। ইস, কি লজ্জাটাই না দিয়ে দিল মেয়েটাকে। কিন্তু দীপার বলা কথাটায় রায়হান বেশ অবাক হলো যে জীবনেও শাড়ি পরবে না। জীবনে শাড়ি পরবে না মানে? শাড়ি অবশ্যই পরবে, বাসায় পরবে,
স্পেশাল কারোর সাথে ঘুরতে গেলে পড়বে, আমার সামনে পড়বে। সরি, কিছু বললেন? কই না তো। দীপা নিজেকে এই অ্যানাকন্ডার কাছ থেকে বাঁচাতে বলে উঠল। আম- আমি একটু ওয়াশরুমে যাব, আমি যাই। অফকোর্স। পাগলি একটা। চড়ুই পাখি, তোমাকে কিভাবে বোঝাবো? তোমাকে এই অবস্থায় দেখে আমি তো বেসামাল হয়ে যাই। রূপাকে রেদওয়ান নিজের বুকের মাঝে যত্নে আগলে রেখেছে। কেউ কাউকে ছাড়ার নামই নিচ্ছে না। এই নীরবতায় যেন হাজারো কথা ব্যক্ত করছে। না বলা কথাগুলোও যেন দুটি হৃদয় শুনতে পাচ্ছে। অনেকক্ষণ পর রেদওয়ান নীরবতা ভেঙে বলল। এইবার রূপা রেদওয়ানের দিকে ভেজা চোখে চেয়ে ওর বুকে কিল বসিয়ে দিল আর কাঁদতে কাঁদতে বলল। আপনি অনেক খারাপ, অনেক অনেক। আপনি জানেন আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আই ওয়াজ টু এন্ড এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আপনি আপনি কত খারাপ চিন্তা ছিল মাথায়, জানেন আপনি? রেদওয়ান রূপার চুলে ঠোঁট বোলাতে বোলাতে। আমি ওনার কথা শুনে আরও কেঁদে দিলাম। আমি তো নীলাঞ্জনা আপুর সিচুয়েশনের কথা ভেবে ভয় পেয়েছি। উনি উনি আপুর ফ্রেন্ড, ওনাকেও মেনে নেয়নি। কেউ না, কেউ না। ওনার জীবনটা পুরোটাই সংগ্রামী হয়ে পড়েছে। রেদওয়ান রূপার চোখে মুখে ভয় দেখে রূপাকে শান্ত করার চেষ্টা করছে। সহসাই রূপাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে ওর হাতে পানির বোতলটা দিল। রূপাও গট গট করে সম্পূর্ণ পানিটা খেয়ে নিল। এবার রেদওয়ান রূপাকে বুকে জড়িয়ে নিয়ে বলল। রেদওয়ান রূপার চোখের পানি মুছে দিল। তারপর রূপার কপালে আলতো করে চুমো এঁকে দিল। রূপা লজ্জায় রেদওয়ানের বুকে মাথা গুজে নিল। রেদওয়ানের বুকে মাথা গুজে রূপা ওর শার্ট খামছে ধরে আর বলে। এলসিসি একটা। রেদওয়ান কিছুটা কিউরিয়াসিটি নিয়ে রূপাকে জিজ্ঞেস করে। রূপা ভনিতা করে বলে। না, বলবো না। আমি এইবার ওনার কানের কাছে গিয়ে আস্তে করে বললাম, এলসিসি মিন্স লুচ্ছি কোম্পানির চেয়ারম্যান। রেদওয়ান অট্টহাসি দিয়ে রূপাকে জড়িয়ে ধরে। এবার রূপা রেদওয়ানের গালে ওর অধর বলিয়ে দিয়ে বলে। লাভ ইউ টু রেদওয়ান ভাইয়া। পরদিন দীপার বাবা রফিক সাহেবের শরীর প্রচুর খারাপ হওয়ায় সবাই তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর বলেন রোগীকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, কিন্তু কোনো ডাক্তার অ্যাভেলেবেল নেই। বাবা, তোমার কিচ্ছুটি হবে না, কিছুই না। রূপা মা, তোমরা কাঁদছো কেন? দেখে নিও, বাবা একদম ঠিক হয়ে যাবে। সত্যি বলছি তো দি ভাই, বাবা ঠিক হয়ে যাবে তো? রে। আখি সাজিদকে জানায় দীপার বাবার বিষয়টা, আর সাজিদ রায়হানকে। রায়হান এক সেকেন্ডও দেরি না করে বাবার কাছে যায়। যে করেই হোক বাবাকে রিকোয়েস্ট করে অপারেশনটা করাতেই হবে। বাবা প্লিজ, তোমাকে অপারেশনটা করতে হবে। রোগীটা এখন আন্ডার অবজারভেশনে আছে। রোগীটা আমার খুব ক্লোজ ফ্রেন্ডের বাবা। প্রয়োজনে তুমি লন্ডন ট্রিপ মিস করবে। প্লিজ বাবা, প্লিজ। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। ছেলের এমন আকুতি দেখে জবা চৌধুরী কিছুটা আশ করতে পেরেছে। এর আগেও রায়হান বাবাকে রিকোয়েস্ট করে অনেকেরই অপারেশন করিয়েছে, কিন্তু আজ ছেলেটাকে অন্যরকম মনে হচ্ছে। চোখে মুখে ভয় কাজ করছে ছেলেটার। চোখে পানি চলে আসবে বলে জবা চৌধুরী ছেলেকে নিজের রুমে ডাকলেন। আমি মায়ের রুমে গিয়ে দেখি মা বিছানা বসে আছে। আমি সোজা গিয়ে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি মা, বলো, ডেকেছ? কে মেয়েটি? খুব ভালোবাসিস বুঝি? রায়হান অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। না, এই ভদ্রমহিলা মনের সমস্ত না বলা কথা কিভাবে যেন সে ছোটবেলা থেকেই বুঝে ফেলে। রায়হান অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল। মা। মায়ের এমন কথা শুনে রায়হান পুরোই অবাক। আসলে মায়েরা তো এমনই হয়, তাই না? মা সন্তানের মনের না বলা কথাগুলো কিভাবে যেন আগাম বুঝে যান। হ্যাঁ, আমি তোর মা। আমি আমার ছেলে মেয়েদের চেহারা দেখলেই বলে দিতে পারি মনের সব কথা, বুঝলি? মা, জানো মা, মেয়েটি এত ভালো, এত সুশীল, কি আর বলবো, একদম পড়ে। মা এবার রায়হানের মাথায় হাত বোলাতে বোলাতে বলেন। কবে আনবি আমার বৌমাকে বাসায়? আমার তো আর তর সইছে না। জানিস, গতকাল আমিও তোদের ভার্সিটিতে একটা পরী দেখেছি। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছিল। ওই যে মেয়েটা আমাকে ইনহেলার দিল না, ভারী সুন্দরী মেয়েটা। খুব ভালো লেগেছে মেয়েটাকে। কিভাবে দৌড়ে আমাকে আমার জন্য ইনহেলারটা এনে দিল, তা না হলে গতকাল যে কী হতো। মা মা মা, ওটাই তোমার ছেলের পড়ে। সত্যি বলছিস? মা, জানো মেয়েটা তো লাজুক, আমাকে দেখলে মাথা নিচু করে রাখে।
ভয়ে পুরো লাল হয়ে যায়। মা, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু মা। জবা এবার কপালে ভাবনার রেশ নিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু কি? আমি ওকে এখনো বলিনি যে আমি ওকে অনেক পছন্দ করি। সে কি? মনের কথা মনে রেখে দিতে নেই, তাড়াতাড়ি বলে দে। তারপর আমার বৌমাকে আমার কাছে নিয়ে আয়। ঠিক আছে মা, আগে দীপান্বিতের বাবুর অপারেশনটা সাকসেস হোক, তারপর আমি ওকে জানিয়ে দেব। আজ দীপার বাবার অপারেশন। দীপা, রূপা, রেহেনা বেগম, লায়লা বেগম, দেলু, সাজিদ ও আকি সবাই হাসপাতালে। রায়হান আসেনি, কিন্তু সাজিদের কাছ থেকে খবর নিচ্ছে ক্ষণে ক্ষণে। বেশ কয়েক ঘন্টা পর ডাক্তার এসে বললেন আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। ডাক্তারের কথা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলল। এইভাবে হসপিটালে কেটে গেল বেশ কিছুদিন। আজ সাজিদের সাথে রায়হানও এসেছে হাসপাতালে। কেবিনে ঢুকে দেখল দীপা ওর বাবার কাছে বসে তার হাত ধরে কান্না করছে। হঠাৎ রায়হান ও সাজিদকে দেখে দীপা চোখ মুছতে মুছতে বলল, থ্যাঙ্কস সাজিদ ভাইয়া, আপনি না থাকলে রাজীব স্যারকে এত দ্রুত কোনো দিনই অপারেশনের জন্য পাওয়া যেত না। বাবা আমাকে বলেছিলেন যে রাজীব স্যার এই সপ্তাহে লন্ডন যাবেন। সাজিদ বলতেই নেবে যে আমি নই, রায়হান ডাক্তার রাজীব স্যারকে রাজি করিয়েছে। কিন্তু রায়হান সাজিদকে ইশারায় না করে দিল বলার জন্য। আরে না, ইটস ওকে। এবার দীপা রায়হানের দিকে তাকিয়ে বলে উঠল, ও আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। কেমন আছো দীপান্বিতা? আঙ্কেল এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ডক্টর বলেছেন কাল বাসায় নিয়ে যেতে পারবো। ও দ্যাটস গ্রেট। ও দ্যাটস গ্রেট। তুমি কি কাল চকলে ভার্সিটি আসবে? কীভাবে বোঝাই তোমাকে, একটুও ভালো লাগে না তোমাকে ছাড়া। আমার একটুও ভালো লাগে না ভার্সিটিতে। না মানে তোমার হাতের টিফিন অনেক মিস করি। এর মাঝেই মুন্না আসলো। রায়হান মুন্নাকে দেখে রেগে আগুন। সাজিদ রায়হানকে ইশারায় শান্ত হতে বলল, কারণ এটা হাসপাতাল, এখানে এমন কিছুই করা যাবে না যাতে করে রোগীদের সমস্যা হয়। রায়হান নিজেকে সামনে নিয়ে হাসপাতাল থেকে চলে আসে। রফিক সাহেবও এখন বেশ সুস্থ। দিবা ভার্সিটিতে যাওয়া শুরু করে দেয়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এই নিন আপনার টিফিন। থ্যাঙ্কস। দীপা নাকি মুখে একরাশ বিরক্তি নিয়ে, থ্যাঙ্কস, মাই ফুড আসছে না, আমি আর পারবো না আপনার জন্য টিফিন বানিয়ে আনতে। কিসের এত ঠেকা আমার শুনি। ইস, আমি যদি সত্যি সত্যি লোকটাকে চিল্লিয়ে এই কথাগুলো বলতে পারতাম। রায়হান এবার দীপার চোখের দিকে তাকিয়ে কিছুটা অধিকারের স্বরে বলে, শোনো, আমি যতদিন এই ভার্সিটিতে আছি তুমি ততদিন আমার জন্য টিফিন বানিয়ে আনবে, কারণ তোমার হাতে টিফিন খাওয়ার হ্যাবিট হয়ে গেছে আমার। দীপা মনে মনে দাঁত কেলিয়ে বলে উঠল, গুন্ডা একটা, বউয়ের জন্য লিপস্টিক কিনবে সেটাও আমাকে নিয়ে, টিফিন বানিয়ে খাবে সেটাও আমাকে দিয়ে। তোর কোনোদিনও ভালো হবে না, দেখে নিস তুই। এই বলে রাখলাম আমি, আল্লাহ সইবে না এইসব। হ্যাঁ, আজ রেদওয়ান রূপাকে নিয়ে ওর ক্যাম্পাসে নিয়ে এসেছে ঘোরাতে। দুজনেই ক্যান্টিনে বসে আছে। রেদওয়ান রূপাকে ঠিক ওর পাশেই বসালো। রেদওয়ান রূপার হাত ধরে। রূপার রেদওয়ানের ভার্সিটিতে এসে কিছুটা অস্বস্তি লাগছে ঠিকই, কিন্তু ও কাউকে বসতে দিচ্ছে না। তারপরও রূপা কিছুটা স্বস্তির স্বরে বলে, বাবা অনেকটা ভালো আছেন এখন? আমার ভয় লাগছে কেমন যেন, না মানে আপনার ফ্রেন্ডরা আমাকে দেখে কীভাবে বলুন? রেদওয়ানের কিছু ছেলে প্লাস মেয়ে বান্ধবীও এসেছে। রূপ ও শক্ত করে রেদওয়ানের হাত ধরে আছে। রেদওয়ান রূপার দিকে চেয়ে চোখের ইশারায় আশ্বস্ত করল। রূপা সবাইকে সালাম দিল। রূপা ভাবছে, আচ্ছা সবাই ওর দিকে এভাবে তাকিয়ে আছে কেন? এখানে সবাই অ্যাডাল্ট। রেদওয়ান ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার চলছে, আর ও সেদিন স্কুল পাশ করেছে মাত্র। ওর এখন নিজেকে আসলে পুচকি লাগছে। এর মাঝে রেদওয়ান এক বান্ধবী রূপার দিকে তাকিয়ে রেদওয়ানকে উদ্দেশ্য করে বলল, মামা ভাবি তো সেই কিউট, মাশাল্লাহ। দেখা রাখো মামা, দেখা রাখো, নইলে কেউ নিয়ে যাবে। মামা, ভাবি কিন্তু হেব্বি সুন্দরী। বুড়া বয়সে পিচ্ছি ভাবিটারে পটাইরা ফেললা, একটা কাজাই করছো মামা তুমি। রূপা বেচারি এসব শুনে একবার রেদওয়ানকে দেখছে, আরেকবার নিচের দিকে। কী সব বলছে ওনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ওনাকে বুড়া বলছে কেন? উনি তো কত হ্যান্ডসাম, আমি তো প্রথম থেকে গ্যাস খেয়েছিলাম। এবার রূপা রেদওয়ানের কাঁধে দুটো থাপ্পড় দিয়ে দাপট নিয়ে বলল, ইউ ডোন্ট ওয়ারি। অবশ্যই বলবো। এক্সকিউজ মি এভরিওয়ান, লিসন টু মি ভেরি কেয়ারফুলি। হি ইজ নট এ বুড়া অ্যাট অল।
He is such a handsome and good-looking guy. Such a humble and gentle person. And I love him. I love you so much. বুঝতে পারলাম? ওনাকে কেউ আর কখনো বুড়া বলবেন না। রূপার মুখে এসব কথা শুনে সবাই তো হা হয়ে গেছে। মেয়েটি আসলেই পেয়েছি। রেদওয়ানের মুখে ওরা শুনেছিল। ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে অট্টহাসি দিয়ে উঠল। ওদের মাঝে একজন বলে উঠল, ভাবি ইউ আর দ্য বেস্ট। এবার রূপা বুঝলো ওরা সবাই মিলে রূপার সাথে মজা করছে। রূপা লজ্জা পেয়ে গেল। ছি, কি বললাম এসব আমি? এদিকে মুন্না দীপাকে আগামীকাল ওর সাথে ক্যাম্পাসের পেছনের দিকে পুরনো ল্যাবে মিট করতে বলে, সাজেশন দেওয়ার কথা বলে। দীপারও সাজেশন দরকার, তাই ও রাজি হয়ে গেল। মুন্না সব প্ল্যান করে রেখেছে, কাল আর দীপাকে হাতছাড়া করা যাবে না। অন্যদিকে রায়হান রেগে আগুন। সাজিদ হাজার চেষ্টা করেও ওকে থামাতে পারছে না। রায়হানের রাগার কারণ হলো দীপা সেদিন হাসপাতালে মুন্নাকে দেখতে গিয়েছিল, সেটা রায়হানের কানে এসেছে, তাও এতদিন পর। আজ ভার্সিটিতে আসার পর দীপার ক্লাসমেট রকির কাছ থেকে জানতে পারে। আজ দীপার কি হবে আল্লাহই জানে। ওরা তো কিসের দরকার মুন্নার সাথে? কি হয় মুন্না ওর? মুন্নাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছে। যে লম্পুর কিনা ওর দিকে কুনজর দিয়েছে তাকে দেখার জন্য হাসপাতালে চলে গেল। দোষ, কাম ডাউন। রায়হান সাজিদের হাতটা কাঁধ থেকে এক ঝটকায় সরিয়ে দিল। রেগে গেলে রায়হানকে এত সহজে বোঝানো যায় না। অন্যায়ের প্রতিবাদ করবে সারা জীবন, এটা সাজিদ ভালো করেই জানে। কিসের কাম ডাউন দোস্ত? ওর যদি কোনো ক্ষতি করে দিত একা পেয়ে কি করতাম আমি বলতে পারিস? আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি দোস্ত, অনেক। আই ক্যান্ট টেক এনি কাইন্ড অফ রিস্ক অ্যাবাউট হার। আই জাস্ট ক্যান্ট। সাজিদ রায়হানের অনুভূতি সম্পর্কে সম্পূর্ণ অবগত। রায়হান ক্যাম্পাসের কোনো মেয়েকে পাত্তাই দেয় না। সৌজন্যতার খাতিরে কথা বলে সবার সাথে, কিন্তু হ্যাংলা ছেলে একদমই না। সেই ছেলেটাই মেয়েটার বেলায় কতটা আলাদা, কতটা পজিটিভ। এর মাঝেই দীপা আর আখি রায়হানের সামনে দিয়ে যাচ্ছে। আখি চুপ করে চলে গেল। দীপা টিফিন বক্সটা যেই বের করবে, রায়হানের হঠাৎ দীপার হাতটা টানতে টানতে ফাঁকা হলরুমে নিয়ে গেল। আমি দীপান্বিতার হাত দেয়ালের সাথে চেপে ধরে আছি। আজ আবারও ওর হাতের কাছের ছুরি ভেঙে হাত দিয়ে রক্ত বের হচ্ছে। ও আ করে উঠে, সেদিকে আমার কোনো খেয়ালই নেই। সাহস হয় কিভাবে? কিভাবে? মুন্নাকে দেখার জন্য হাসপাতালে চলে গিয়েছিলে কেন? একদম মেরে ফেলবো, খুন করে ফেলবো বলে দিলাম। যদি কিছু হয়েছে তো তখন কি হতো? হ্যাঁ। দীপা ভয়ে আর ব্যথায় কুঁকড়ে গেছে। দীপা ভাবছে, কে বলে দিল এই তিমি মাছটাকে যে ও হাসপাতালে গিয়েছিল, তা আবার এতদিন পর? আর কি হবে আবার ওর? আজও ওর কিছু হলেই বা রায়হানের কি? দীপা কাঁদতে কাঁদতে বলে, আমি তো শুধু ওনাকে দেখতে গিয়েছিলাম। আমি আর কোনোদিন কাউকে হসপিটালে দেখতে যাব না। আমি আর কোনো দিন কাউকে হসপিটালে দেখতে যাব না, প্রমিস। এই মেয়েটা এমন কেন? ঠিকঠাক প্রতিবাদও করতে চায় না। আমি আর কোনোদিন শাড়ি পরবো না। আমি কোনোদিন কাউকে হাসপাতালে দেখতে যাব না। এত ভয় পায় আমাকে কেন? ভয় পাওয়ার কি আছে এমন? এত ভয় না পেয়ে একটু কি ভালোবাসা যায় না? এবার আমি ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে উঠলাম। আমার হাতের রক্ত ওনার হাতেও লেগে গেছে। দীপার চিৎকারে রায়হানের হুঁশ ফিরল। ইস, কি করেছে আমি এটা? রাগ উঠলে মাথা ঠিক থাকে না একদম। এতটা কেটে ফেলেছে মেয়েটার হাত। ধ্যাৎ। রায়হান এবার দীপার নেতাকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাঁটু গেড়ে বসল। ইস, রক্ত কতখানি কেটে গেছে। দীপার নেতার চোখে ভয় আর ও রীতিমতো কাঁপছে। আচ্ছা আচ্ছা, সরি। আমার এইভাবে তোমাকে ব্যথা দেওয়া ঠিক হয়নি। সরি সরি। ইস। দীপা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, শব্দ নেই, কান্নায় কোনো, চোখ দিয়ে পানি পড়ছে। রায়হান দীপার চোখের পানি মুছে দিতে নিলেই দীপা মাথাটা সরিয়ে নেয়। ওর এইসব বিরক্ত লাগছে। লোকটার কারণে ওর কোনো স্বাধীনতাই রইল না। কে উনি? তাকে আমার সকল কিছুর কৈফিয়ত দিতে হবে কেন? হাত দিয়ে রক্ত বের করে এখন আবার ব্যান্ডেজ লাগাতে আসছে। আমার কাছে ব্যান্ডেজ নেই। আমি আমার রুমাল দিয়ে দীপান্বিতের হাত বেঁধে দিলাম। এবার ঠিক আছে? কান্না করো না প্লিজ। কেন গেলে তুমি শতানটাকে দেখতে? দীপা নীরবে কেঁদেই যাচ্ছে। দীপার খুব বিরক্ত লাগছে এই বিষয়গুলো। ভেতরে ভেতরে দীপা সাপের মতো ফোঁস করতে লাগলো। লোকটাকে গুন্ডা নাম দিয়ে আমি কোনো ভুল করিনি। যতই ভালো ভাবতে চাই ততই খারাপ রূপ ধারণ করে লোকটা। সহ্য সীমার পার করে দিচ্ছে সে আমার। রায়হান দীপার হাত নিজের হাতে ধরে আছে আর ওর হাতের দিকে চেয়ে আছে।
দীপা মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে আছে। রায়হানের চোখের কোণে পানি চলে এসেছে, কোনো রকম চোখের পানি লুকিয়ে ফেলেছে বেচারা। ছেলেদের নাকি আবার কাঁদতে নেই, আর মেয়ে তো আমার ভিতর মানুষটার নিয়ম কানুনগুলোকেই পুরো ভেঙে দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছে। আমি তেমন ছিলাম না, সে আমার চোখে কিনা পানি না, ওকে বুঝতে দেওয়া যাবে না। আর এখন আমি ওকে বলে দিব মুন্না আর রুবেলের সমস্ত ঘটনা। চড়ুই পাখি আমার, আমি কিভাবে তোমাকে বোঝাবো? ওরা তোর ক্ষতি করতে চায়। নরম স্বরে বলে, তোমাকে না বলেছি ওই ছেলেগুলো ভালো না, ওদের কাছ থেকে দূরে থেকো, ওরা তোমার। দীপা ওর হাতটা সরিয়ে নিল এক ঝটকায়, আর রায়হানকে একটা কথাও বলতে না দিয়ে। আমি বাসা যাব, আমার ভালো লাগছে না, আজকে ক্লাস করব না আমি। ওকে ফাইন, তোমার হাতে ব্যথা, আমি তোমাকে আজকে দিয়ে আসবো। আমি কিছুই বললাম না, এখন কিছু বলেও কাজ হবে না, তাই চুপচাপ হাঁটছি ওনার সাথে। আসো গাড়িতে ওঠো। এই যে আমার সাথে সামনে বসো। আমি গাড়ি চালাচ্ছি, দীপনেতে মাথা নিচু করে হাতের দিকে চেয়ে আছে, আর আমি ওকে দেখছি। আর কেন যে রাগ কন্ট্রোল করতে পারি না। ধুর। দীপার ভয় হচ্ছে, এলাকায় ওর বাবাকে সবাই সম্মান করে, সবাই এক নামে চেনে। বাড়ির সামনে গাড়ি থামানো যাবে না, তাহলে প্রতিবেশীরা কি না কিভাবে, আবার কে জানে। কারণ দীপাদের জীবনযাপন অতি সাধারণ, ওদের কোনো গাড়িও নেই বটে। আত্মীয় স্বজনরা ওই রিক্সা আর সিএনজি করেই আসে। সহসাই দীপা রায়হানকে থামিয়ে দিয়ে বলল, এসে গেছি, এখানেই নামিয়ে দিন, জামতলায় ওই ঝালমুড়িওয়ালা মামার দোকানের সামনে। আপনার গাড়ি আমাদের বাসা গেটের সামনে থাকলে মানুষ আবার কিছু। সমাজের মানুষগুলোর একটা মেয়ে সম্পর্কে খারাপ কথা বের করতে সময় লাগে না, এক আজব নিয়ম বললেই চলে। এ যেন সমাজের তৈরি করা এক নোংরা সামাজিক ধারা, যেটা সবসময় মেয়েদের কাঁধেই বেশি চাপানো হয়। দীপা এ বিষয়গুলো খুবই ভয় পায়। আমি ওর নাক বলা কথা বুঝে নিলাম। বাহ, ঝালমুড়িওয়ালা মামার সাথে দেখছে খুব ভালোই সম্পর্ক দীপার। ওদের এলাকার পুরনো ঝালমুড়িওয়ালা হবে। দীপা ঝালমুড়িওয়ালা মামার কাছ থেকে 20 টাকার ঝালমুড়ি নিয়ে বাসায় যায়। এইভাবে সময় যেন সময়ের গতিতে চলতে থাকে। ওই যে প্রবাদে আছে না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কেটে যায় আরও কিছুদিন। রফিক রহমানের বাসায় আজ হরতাল চলছে। ছোট মেয়ের রূপা মায়ের আঁচল ধরে ঘ্যান ঘ্যান করছে, তাকে কলেজ থেকে পিকনিকে যেতে দিতেই হবে, তা না হলে নাকি কান্না করে বন্যা বানিয়ে দেবে। রফিক সাহেব বিছানায় বসে পত্রিকা পড়ছেন আর মেয়ের কাণ্ড দেখছে। এইবার রূপা মায়ের আঁচল ধরে রান্নাঘরের দিকে যাচ্ছে। ওমা ওমা গো, প্লিজ, আমি পিকনিকে যাব, আমার বান্ধবীরা সবাই যাবে, আমিও যেতে চাই। প্লিজ মা, প্লিজ বাবাকে বোঝাও। তুমি বলি বাবা রাজি হয়ে যাবে। দিবাই প্লিজ মাকে বোঝা, হিটলার সাহেব তোমার সব কথা শুনে। জি নেহি মেরি বেহনা, আমি 12 বছর পর সুযোগ পেলাম পিকনিকে যাওয়ার, অর্থাৎ পুরো কলেজ লাইফ শেষ করার পর ফাইনালি আমি এবার পিকনিকে যাচ্ছি। আর তুমি কলেজ লাইফেই যেতে চাচ্ছ? জি না, হবে না তো। দীপা চোখ টিপ দিয়ে, এবার বোঝো মজা, শুধু আমার কাছে টাকা নেয়ার ধাঁধা। রূপার আগে বোনের দিকে তাকিয়ে বলে, দি ভাই কোথায় তুই? আমার টিমে থাকবি না? তুইও বাবা মায়ের মতো সেকেলে কথা বলছিস? প্লিজ বিন মার্টিম দি ভাই। বুঝ এবার কেমন লাগে? তোকে রাগাতে আমার ভীষণ মজা লাগে। চুন্নি কিছু হলেই আমার কাছ থেকে টাকা খাওয়া, তাই না? রূপা এবার সোফার কুশন দীপার মাথায় ছুরি মেরে, আসিস আমার কাছে শাস্তে তুই আমার, তখন বোঝাবো, এই বলে রাখলাম। এর মাঝেই দীপার রূপার ফুফুতো ভাই দিলু আসলো। দিলুকে রূপা অনেকদিন স্কুলে ডেকে নিয়ে আগেই সেটিং দিয়ে রেখেছিল। আজ সকালেও ফোন দিয়ে জানিয়ে দিয়েছে, তাই তো এসে হাজির দিল। দীপা, তোর টিমে না থাকুক আমি তো আছি, ডোন্ট ওয়ারি পুচকু। মামি, আপনারা চিন্তা করবেন না, আমি যাব ওর সাথে পিকনিকে, আপনি মামাকে বোঝান। এবার দীপা ছোট বোনের মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা ছোট করে রেখেছে। না, বেচারিকে আর কষ্ট দিয়ে লাভ নেই, হাজার হোক এক পিস বোন বলে কথা। এবার দীপা মাকে আশ্বস্ত করে বলল, মা, দিলু ভাইয়া গেলে তো আর টেনশনের কিছুই নেই, যেতে দাও ওকে। মা তুমি বাবাকে বলো, তুমি বলে বাবা না করবে না, ছোট মানুষ একটা। এইবার রূপা আর চোখে দীপার দিকে তাকিয়ে ডলতে ডলতে বলল, যা বেঁচে গেলি দি ভাই। ওফ মা, দিলু ভাইয়া তো যাবে,
রেহানা বেগম সবার কথা শুনে রুমে গেলেন স্বামীকে বোঝাতে। দীপার বাবা শুনছো, মেয়েটা কান্নাকাটি করছে পিকনিকে যাওয়ার জন্য। তাছাড়া এবার দীপাও পিকনিকে যাবে, সেটা দেখে তোমার মেয়ে আরও ক্ষেপে যাবে, বলবে দিদি ভাইকে যেতে দিলে আমাকে দিলে না, আর দিলেও যাবে রূপার সাথে। তাহলে তো আর চিন্তা রইল না, তুমি কি বলো? তা ঠিক, তোমার ছোট মেয়ে যা বদমেজাজি আমার মাথায় খেয়ে ফেলবে। রেহানা বেগম রাগে গজগজ করতে করতে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, খারাপ কিছু হলেই আমার মেয়ে, আর পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তোমার মেয়ে, আমি সব বুঝি। রাগ করার কি আছে, ওকেই বলো পিকনিকে যেতে দেবো, কান্নাকাটি থামাতে বলো। আর তুমি তো হোম মিনিস্টার আমার সংসারের, তোমার উপর কোনো কথা আছে বলো? এতক্ষণেই না একটা দামি কথা বলেছ। এ বলে রেহানা বেগম রুম থেকে বের হলেন। বাহ, এ যাত্রায় বাসা গেল, বাসাটা আমার পাগলের কারখানা হয়ে যাচ্ছে দিনে দিনে। রেহানা বেগম আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে রুম থেকে বের হয়ে এসে ডাইনিংয়ের সামনে আসলো। ডাইনিং টেবিলে রূপা, দীপা আর দিলু বসে চানাচুর মুড়ি খাচ্ছে। মা এসে বলল, এই রূপা, কান খুলে শুনে রাখ, পিকনিকে গিয়ে কোনো বাদরামো করবি না, সারাক্ষণ দিলুর সাথে থাকবি, তা না হলে পিকনিক ক্যান্সেল। রূপা মাকে আশ্বস্ত করে বলে, না না মা, বিশ্বাস করো, আমি সারাক্ষণ ভাইয়ের সাথে থাকবো, তুমি চিন্তা করো না। দীপা এবার রূপার কাছে এসে ফিসফিসিয়ে বলে, ওই পিকনিকের জন্য কত টাকা জমা দিতে হবে তোর কলেজে শুনি, আমার কাছে সত্যিটা বলে দে। এইবার রূপা খানিকটা জোরে মাকে শুনিয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, মা, পিকনিকের জন্য 3,000 টাকা জমা দিতে হবে। আমি এবার দিভাইয়ের কানের কাছে গিয়ে, দেখ দিভাই, ভেজাল লাগাবি না একদম, তাহলে কিন্তু তোর কোনো দিন ভালো হবে না বলে দিলাম। মাকে বলবো আমি, তারা। ওকে ঠিক আছে, যা 500 টাকা খাওয়ালেই হবে। এবার বোঝো চান্দু, চুনা খেলে কেমন লাগে। আর আমার কথা তুমি ভালো করেই জানো, আমি 1 টাকাও বেশি নেওয়ার পাবলিক নই। দীপা ইজ অলওয়েজ মাম্মাস গুড গার্ল, বুঝলে? এবার রূপার চেহারাটা দেখার মতো হয়ে গেল। মুখটা অসহায়ের মতো করে রূপা নিরুপায় কণ্ঠে, জানি, ঠিক আছে দিব, মনে রাখিস তুই আল্লাহ সইবে নাই বলে দিলাম। আরে যা যা, আসছে। দিলু এদের দু বোনের কাণ্ড দেখে পুরাই বোকা বনে গেল। একটার চেয়ে আরেকটা বড় শয়তানের নানি। বিকেল টাইম, যেটাকে বলে গোধূলি সময়। আজ অনেক দিন পর দীপার ফোনে সেই চিরচেনা কলে আবারও আসলো। দীপার মুখটা কালো হয়ে গেল। দীপা বেচারি ভেবেছিল এই অসহ্যকর লোকটার কল বুঝি আর কখনোই আসবে না, কিন্তু না, ওর ভাবনাটাই ভুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জান, কেমন আছো? আমি চুপ রইলাম। কি কথা বলবে না? ও আচ্ছা, আমার জানটা বুঝি রাগ করেছে? এতদিন ফোন করিনি তাই জন্য? রাগ করে না চোরে পাখিটা, আমি একটু ব্যস্ত ছিলাম তাই কল করতে পারিনি। আমাকে খুব মিস করেছ? দীপা নিজের কপাল নিজেই চাপকাচ্ছে। হায় আল্লাহ, আমার আর শান্তি নাই বুঝি। কোন জায়গার কোন ডাকাত তাকে নাকি আমি মিস করতে যাব? পুরান পাগল ভাত পায় না, সে আরেক নতুন পাগল। ইয়া আল্লাহ, আমায় ক্ষমা করো, ক্ষমা দাও আমায়। দিনের বেলায় তাকিয়ে তাকিয়ে স্বপ্ন দেখেন বুঝি আমি আপনাকে মিস করব? আপনি ভাবলেন কি করে এটা? দীপার মুখে শুনে দীপাকে আরো রাগান্বিত করার জন্য বলে উঠল, দিনের বেলায় তো তোমাকে নিয়ে হাজারো কল্পনা করে, আর স্বপ্ন সেইটা তো রাতের বেলা দেখে। স্বপ্ন এসে তুমি আমার সাথে কি কি যে করো না, ইস। দীপা রাগে রিরি করছে। আজ আর চুপ থাকা যাবে না। লোকটাকে আচ্ছা মতো বকে না দিলে আজ দীপার শান্তি নেই। দীপা ঝাঁঝালো স্বরে বলে উঠল, চুপ করুন, একদম চুপ। জাস্ট কিপ ইয়োর মাউথ শাট। চুপ করে থাকি বলে যা ইচ্ছা তাই বলে বেড়াবেন? আমিও বলতে জানি, বুঝলেন? রায়হান এবার সামনে থাকা কুশনটা বুকে জাপটে ধরে, বলো না চোরে পাখিটা, বলো না, আমি তো চাই শুনতে। কতদিন তোমার কথা শুনি না, আজ তুমি বলো, আমি শুনবো, মন ভরে শুনবো। দীপা এবার গলা ছেড়ে খাকারি দিয়ে বলে, শুনুন, প্রথমত আপনি আমাকে চড়ুই পাখি, টিয়া পাখি, ময়না পাখি, এই পাখি সেই পাখি এগুলো ডাকা বন্ধ করুন। আমার খুবই অকওয়ার্ড লাগে। আর হ্যাঁ, আমি ফোন রাখছি। রায়হান ভাবছে, বাবা ম্যাডামের তো মুড়ের 12টা বেজে আছে, আর রাগানো যাবে না। রায়হান কিছুটা শান্ত স্বরে বলে, থ্যাংক ইউ সো মাচ এতগুলো সুন্দর সুন্দর নাম সাজেস্ট করার জন্য। তা ময়না পাখি, বাবার শরীর কেমন? এখন কেমন আছেন উনি? ভালো তো? অবাকের চরম মাত্রায় দীপা এখন। মানে কি?
এই লোকটা এই কথাও জানে? এর মানে লোকটা কি আমাদের বাসার আশেপাশে থাকে নাকি? হতেও পারে, কিভাবে যে জানবো? উফ, কিচ্ছু বুঝতে পারছি না, মাথা কাজ করে না আমার। দীপা আর ফোনটা কাটলো না, ফোনটা কেটে নরম স্বরে বলল, ও আপনি এটাও জানেন? কিভাবে জানলেন? আমি তোমার সব খবর রাখি জান। যাকে ভালোবাসি বলে দাবি করে তার কোনো খবরও রাখবো না? এটা কি করে হয় বলো? আসলে সত্যি বলতে এতদিন এর জন্যই তোমাকে কল করে নি, কারণ আমি জানি তুমি তোমার বাবার অপারেশনের কারণে অনেক ব্যস্ত ছিলে, তাই তোমাকে আর ডিস্টার্ব করিনি। বুঝলে মনে টিয়া পাখি? দীপা হা হয়ে শুনলো কথাগুলো, কি বলবে বুঝতে পারছে না। নিজেকে কিছুটা স্বাভাবিক করে দীপা বলল, বাবার শরীর ভালোই। আচ্ছা আপনি জানেন আমার রায়হানের সাথে রিলেশন আছে, তাও কেন কল করেন? উনি জানলে কষ্ট পাবে যে আমি আপনার সাথে কথা বলি, সেটা কি আপনি বোঝেন না? এই কথাটা শুনে রায়হানের কলিজাটা ছ্যাদ করে উঠল। ইস, আমার কাছ থেকে বাঁচার জন্য আমার নামই ব্যবহার করতেছে মেয়েটা। সত্যি যদি আমার সাথে সম্পর্ক থাকতো কতই না ভালো হতো। এভাবে লুকিয়ে কথা বলতে হতো না। না, কালকে বলে দেব যে দীপান্বিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি। রায়হান আর অপেক্ষা করতে পারবে না। রায়হান অজানা এক অনুভূতির ভেতর দিয়ে গিয়ে দীপাকে বলে, আমি কি তোমাকে না করেছি রায়হানকে ভালোবাসতে? তুমি রায়হানকে ভালোবেসে যাও, আমি তোমাকে ভালোবেসে যাব, আর আমি তোমাকে কল দিয়ে যাব। দেখে আমায় কে আটকায়। আজ রাখে, গুড বাই জান। দীপা তো কিসের সব দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। কি হলো এটা? পিছন থেকে রূপা এসে, দিভাই, এই দিভাই, এই কুত্তি এনে 500। কি কি বল? হ্যাঁ দে। আমি সোজা হাঁটা, কোনো শব্দ করলাম না। ভাবছি কিসটা আমার কোন গালে লেগেছে। এখনই আমি একবার আমার ফেসটা ওয়াশ করবো। ওমা, একটা থ্যাঙ্কসও না, 500 টাকা সোজা হাঁটা দিল। বেইমানের বেইমান, তোর ভালো হবে না দেখছিস। দীপা ওয়াশরুমে ঢুকে ইচ্ছে মতো ফেস ওয়াশ দিয়ে গাল ধুয়ে যাচ্ছে। অন্যদিকে রূপা দীপাকে রাজ্যের সব বকা দিচ্ছে। এর মাঝে রেদওয়ানের কল আসলো রূপার ফোনে। রূপা নিজেকে ঠিক করে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। দিভাই আমার 500 টাকা সিস্টেম করে দিয়েছে। হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? রূপা ভ্রুকুসকে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে বলে, জানি জানি, এটা মিলির কাজ। ওই আপনাকে ওর খবর খুলবো আমি, দাঁড়ান। রূপার মাথায় একটা বুদ্ধি এলো। রেদওয়ানকে আচ্ছা জব্দ করা যাবে। রেদওয়ানকে ভয় দেখানোর উদ্দেশ্যে রূপা বলে ওঠে, ও তাহলে মিলি এটাই বলেছে যে আমাকে বাসা থেকে যেতে দিচ্ছে না। মিলি তো বলেছিল ওকে যেতে দিবে, কারণ ওর ভাইয়া ওর সাথে সবসময় পিকনিকে যায়। দাঁড়াও, এইবার মজা বোঝাচ্ছি। আমাকে যেতে দিবে না বাসা থেকে। স্ট্রেঞ্জ, স্ট্রাইক না করে দিয়েছি। আপনি আর মিলি যান, আমি না হয় নেক্সট ইয়ারে যাব। বেচারা রেদওয়ান কথাটা শুনে মনটাই খারাপ হয়ে গেল। কত কিছু প্ল্যান করে রেখেছিল, পিকনিক নিয়ে দুজন মিলে কত কিছু করবে, ঘুরবে, একসাথে সময় কাটাবে। তাহলে কি কিছুই হবে না? এদিকে আসদিফা ভার্সিটিতে এসে ক্লাস শেষ করে পুরনো সেই ল্যাবের কাছে দাঁড়িয়ে আছে। ল্যাবের ভিতরে মুন্নার বন্ধুরা যে যার মতো লুকিয়ে আছে। অনেক দিনের আশা আজ পূরণ হবে। ব্যাটা রায়হানকে একটা উচিত শিক্ষা দেবে, কারণ রায়হানের প্রাণ পাখিটা তো এই মেয়ের মাঝেই। এবার বুঝবে কত ধানে কত চাল। ভাইয়া থ্যাঙ্কস, আমাকে ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিচ্ছেন। আমি মনে মনে ভাবছি আঁকিকেও আনতাম, কিন্তু ও কেন জানি মুনা ভাইয়ার কথা শুনতেই চায় না। একবার সাজেশন নেই, তারপর ওকে সাজেশন দিব। ও তখন বুঝবে যে মুনা ভাইয়া কত বড় হেল্প করেছে। সে যাই হোক, সাজেশন পেপারগুলো কোথায় ভাইয়া? এই তো ভিতরে চলো, রুবেলের কাছে। ও ভিতরে সাজেশন নিয়ে বসে আছে। রায়হান দীপাকে খুঁজে খুঁজে অস্থির, কোথাও খুঁজে পাচ্ছে না। আচ্ছা, কোথায় গেল মেয়েটা? আজ কোনোভাবেই আমার মনের কথা না বলে কোথাও যাব না। এমন সময় রকি রায়হানের কাছে এসে হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাই ভাই, আমি দেখলাম মুন্না ভাবিকে পুরানো ল্যাবের ভিতরে নিয়ে গেল। আপনি তাড়াতাড়ি যান ভাই। রকির কথা শুনে রায়হান রাগে দুহাত মুষ্টি করে নিল। কথা শেষ করার আগে রায়হান এক দৌড়ে দীপার কাছে চলে গেল। রুবেল পেছন থেকে এক এক পা করে দীপার কাছে এগোচ্ছে। ল্যাবটা বেশি পুরনো, মাকড়সার জাল দিয়ে ভরা আর ভীষণ ধুলো।
রুবেল পেছন থেকে দীপার কাঁধে হাত রাখতেই রায়হান অমনি এসে রুবেলের কলার ধরে ওর বুকে এক লাথি। মুন্নাকে এক হাতে ধরে ঘুষি দিতে দিতে ওর নাক দিয়ে রক্তের বন্যা করে ফেলেছে। মুন্নার বুকে রায়হানের পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। আঁখি আর সাজিদও হাজির। সাজিদ এসে রায়হানের সাথে সাথে মুন্না আর রুবেলকে মারা শুরু করল। সাজিদেরও বুঝতে বাকি নেই যে আজ দীপার সাথে কি ঘটতে পারত। মারতে মারতে মুন্না আর রুবেলের অবস্থা দু বন্ধু মিলে বেহাল করে দিয়েছে। মুন্নার মুখ দিয়েও রক্ত বের হচ্ছে, তবু রায়হান মেরেই চলেছে। হঠাৎ চিৎকার শুনে রায়হান থেমে গেল। না, থামুন প্লিজ, স্টপ দিস ননসেন্স। এর মাঝে কিছু স্টুডেন্টস মুন্না আর রুবেলকে নিয়ে হসপিটাল গেল। রায়হানের সারা শরীরে রক্ত আর রক্ত, কিন্তু আজ দীপাকে কেমন জানি লাগছে। ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গেছে আজ দীপার। রাগে খুবই দীপার মুখ লাল হয়ে গেছে। আজও চুপ থাকবে না। দীপা এক পা করে রায়হানের কাছে এসে রায়হানের গালে জোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। ব্যাস, অনেক হয়েছে। কি ভাবেন কি আপনি নিজেকে? যখন যা ইচ্ছে হয় তাই করবেন, যা মনে ধরে তাই করবেন, সবাই আপনার ইচ্ছের গোলাম। সেই প্রথম দিন থেকে আপনার সব কিছু মেনে নিচ্ছি আমি। কখনো টিফিন খাওয়ার বায়না, কখনো এর সাথে কথা বলা যাবে না, তো কখনো ওর সাথে কথা বলা যাবে না, কখনো শাড়ি পরা যাবে না, কখনো চুড়ি পরা যাবে না, আরও কত কি। আপনি যা কিছু আমার সাথে করেন, এগুলো কি বলে জানেন? এগুলোকে অনধিকার চর্চা বলে। হ্যাঁ, অনধিকার চর্চা। কেন সবাইকে আপনার সব কথা মানতে হবে? যখন দেখি মারপিট, গুন্ডা একটা। হ্যাঁ, গুন্ডা। আজ বলতে কোনো ভয় নেই। সাহস হয় কিভাবে ওনাকে মারার আপনার? দীপা, কি বলছিস তুই এসব? দীপা আঁখিকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, ঠিকই বলছি। উনি কি অস্বীকার করতে পারবে যে উনি ওনার নিজেরই ক্লোজ ফ্রেন্ডকে মারপিট করে জেলে পাঠায়নি? আজকে তো শুধুমাত্র এই 4 দেয়ালের মাঝে থাপ্পড় দিয়েছি, বাট নেক্সট ডে যদি আমার কোনো মেটারে এসে এমন উটকো বিহেভ করেন না বা মারপিট করতে দেখি না, তাহলে সবার সামনে থাপ্পড়টা মারবো, এই বলে দিলাম আমি। এই বলে দীপা ওখান থেকে চলে গেল। ক্যাম্পাসে সবাই জড়ো হয়ে গেল। সবাই হতভম্ব হয়ে গেল। রায়হান মাটির দিকে চেয়ে আছে। সাজিদ কিছু বলতে যাবে, তার আগে রায়হান মৃদু হেসে বলল, জানিস সাজিদ, আমি সবসময় ওর প্রতিপত্তি চেহারাটা দেখতে চেয়েছিলাম, কারণ মেয়েটা এত ভয় পায় কি বলবো, কিন্তু আমি ভাবিনি যে এইভাবে ওর প্রতিপত্তি ফেসটা দেখব। যাই হোক, আমি জানি ও যা করেছে না বুঝে করেছে। হ্যাঁ দোষ, আমি এটাই বলতে চেয়েছিলাম। দীপা না বুঝে এগুলো বলেছে তোকে। রায়হান এখনও মাটির দিকে তাকিয়ে কি ভেবে যেন হঠাৎ নীরবতা ভেঙে বলে উঠল, আমি পিকনিকের পরে ট্রান্সফার নিয়ে বাকি ইয়ারটা ইউনিভার্সিটিতে কমপ্লিট করব, কারণ আমি দীপান্বিতাকে দেখলে ওর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো না নিজেকে আটকে রাখতে। আর আমি এখানে থাকলে ওর ক্ষতি হবে। আমি চাই না ওর ক্ষতি হোক, আর এই কথা কাউকে বলার দরকার নেই। সাজিদকে কিছু বলতে না দিয়ে রায়হান বের হয়ে গেল। রায়হান বট গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছে একের পর এক। দীপা একা হেঁটে চলছে ক্যাম্পাসের এক ধার দিয়ে, মাথার নিচু করে হাঁটছে আর কি যেন ভাবছে। দীপা এখনও রেগে আছে। ওর একটু গিল্টি ফিল হচ্ছে না রায়হানকে থাপ্পড় মেরে। দীপা ভাবছে আজকে কাজের জন্য এটাই রায়হানের প্রাপ্য। ও যা করেছে বেশ করেছে। আজ থেকে মুক্তি ওই ভিলেনটার কাছ থেকে। এবার আঁখি মাঠে এসে দীপাকে খুঁজতে লাগলো। দূরে দীপাকে দেখতে পেয়ে টানতে টানতে খালি একটা ক্লাসরুমে নিয়ে গেল। কি হচ্ছেটা কি আঁখি? কাজটা তুই মোটো ঠিক করলি না দীপা। হ্যাঁ, আজ আর আমি রায়হান ভাইয়াকে দেওয়ার কথা রাখতে পারবো না। আজ আমি সব বলবো। তুই আজকে যা করেছিস বড় অন্যায় করেছিস। দীপা কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলে উঠল, মানে কি বলতে চাইছিস তুই? আর শোন আঁখি, আমি ওই গুন্ডা লোকটার ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না। আঁখি দীপার দুবাহু চাপ দিয়ে জোরে জোরে বলতে লাগলো, কে গুন্ডা? হ্যাঁ মানছি উনি একটু রাগী প্রকৃতির মানুষ, কিন্তু তার মানে এই নয় যে উনি গুন্ডা। মনে আছে তোর প্রথম দিন যখন ওনাকে দেখেছিলাম উনি মুন্নাকে মেরে জেলে পাঠিয়েছে। কেন জানিস? কারণ মুন্না আর রুবেল একটি মেয়েকে ফিজিক্যালি হ্যারেস করেছে। উনি সময় মতো না আসলে মেয়েটা কি হতো ভেবেছিস? শক্তির সামর্থ্য অনেকেরই থাকে দীপা, কিন্তু সাহস সবার থাকে না। একটি মেয়ের ইজ্জত বাঁচানোর সেই সাহসটা ওনার আছে। আর হ্যাঁ, তুই তখন বললি না যে উনি ওনার বন্ধুকেও মেরে জেলে পাঠিয়েছে?
কারণ ওই লম্পট নিজের ভালোবাসার মানুষেরই রেপ করতে চেয়েছিল। নিজের বন্ধুকেও সে এতটুকু ছাড় দেয়নি। সেই জায়গায় যাকে রাহেন ভাইয়ের জানের চেয়েও বেশি ভালোবাসে, তার দিকে কেউ কুনজর দিলে তাকে ছেড়ে দিবে? দীপা নিথর নীরব, কি বলবে কিছুই বুঝতে পারছে না। সবকিছু কেমন যেন গুলিয়ে আসে। মাথা নিচু করে মাটির দিকে চেয়ে আছে। হ্যাঁ, উনি পাগলের মতো তোকে ভালোবাসে দীপা। মুন্না আর রুবেল হয়তো ব্যাপারটা আজ করতে পেরেছে, তাই ওরা বারবার তোর সাথে নোংরা কিছু করার সুযোগ খুঁজছিল, যাতে রায়হান ভাইয়ের সাথে প্রতিশোধ নিতে পারে। কিন্তু রায়হান ভাইয়ের জন্য ওরা কিছুই করে উঠতে পারছিল না। সেদিনের কথা মনে আছে, যেদিন সিঁড়ি থেকে পড়ে গেছিলি? আর ওই দিনের কথা যে সেদিন রায়হান ভাইয়া মুন্নাকে মেরে হাসপাতালে পাঠাই? ওই 2 দিনই মুন্না তোকে ব্যাড টাচ করতে চেয়েছিল, তাও আবার মানুষের ভিড়ে, যেন তুই বুঝতে না পারিস। আর তুই কিনা ওই লুচ্চে ছেলেকে হাসপাতালে দেখতে গিয়েছিস। আমি এসব কিছু জানতে পারতাম না যদি না সাজিদ ভাই আর আশাপও আমাকে জানাতো। আর তুই কিনা রায়হান ভাইকে অপমান করলি। তোর বাবার অপারেশনের জন্য কে রাজীব স্যারকে রিকোয়েস্ট করেছিল রায়হান ভাইয়া, কারণ স্যার ওনার পরিচিত। ভাইয়ের রিকোয়েস্টের জন্য রাজীব স্যার ওনার লন্ডন ট্রিপটা মিস করেছেন। আর এসব কিছুই শুধুমাত্র তোর ভালোবাসার জন্য। বেচারা আজ এসেছিল তোকে মনের কথা বলতে। যে শুনলো মুন্না তোকে পুরনো ল্যাবে নিয়ে গেছে, অমনি যাই হোক, আমার আর কিছুই বলে নেই দোস্ত। তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। তোর লাইফ, তোর চয়েস। দীপার মাথা ঘুরছে, সব কিছু ঘোলা হয়ে আসে। হঠাৎ দীপা মাথা ঘুরে মাটিতে পড়েই গেল। আখের চিৎকারে রায়হান সাজিদ দৌড়ে আসলো। রায়হান সাথে সাথে দীপাকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে আসলো। সিস্টার, কি হচ্ছে? ওর জ্ঞান ফিরেছে? দেখা করা যাবে? হ্যাঁ যাবে। আসলে উনি কোনো বিষয় নিয়ে চিন্তা করে হয়তো শক পেয়েছে, তাই ওনার প্রেশার একদম লো হয়ে জ্ঞান হারিয়েছে। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। একজন গিয়ে দেখা করুন আর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। রায়হান কিছুক্ষণ ইতস্তত বোধ করে দীপাকে দেখার জন্য কেবিনে এবার ঢুকিয়ে পড়ল। রায়হানকে দেখে দীপা অন্যদিকে চেয়ে মুখ ফিরিয়ে রাখল, আর ওর চোখ দিয়ে পানি ঝরছে। রায়হান দীপার পাশে চেয়ার টেনে বসে দেখল ওর মুখ অন্যদিকে ঘোরানো। বুকের বাঁ পাশে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে রায়হানের। দীপা মনে মনে বলে, কোন মুখে তাকাবো আমি ওনার দিকে? মানুষটা আমাকে এত ভালোবাসে, আমাকে এতভাবে প্রোটেক্ট করলো, আর আমি কিনা তাকে সবার সামনে থাপ্পড় দিলাম। রায়হান দীপার মাথা বরাবর একটা চেয়ারে বসে আছে। কি বলবে বুঝতে পারছে না, গলা দিয়ে শব্দ আসে না কেন জানি। বুঝতে পেরেছি, হয়তো তুমি আমাকে আর দেখতে চাও না। ঠিক আছে, আমি তোমাকে ডিস্টার্ব করব না। আমি মনে মনে বললাম, এখন কেমন লাগছে? বাসায় যেতে পারবে? দীপা ধীর গলায় বলল, চিন্তা করো না, আন্টি আসছে তোমাকে নিতে। এর মাঝেই রেহানা বেগম আসলো। তিনি রায়হানকে উদ্দেশ্য করে বলল, বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব, তুমি না থাকলে মেয়েটা আজ। ছি আন্টি, ওভাবে বলবেন না প্লিজ। এটা কিছুই না, আমার জায়গায় অন্য যে কেউ থাকলে ওই কাজটাই করতো। ওকে আজই বাসায় নিয়ে যাওয়া যাবে আন্টি। না না, সমস্যা নাই বাবা, আমরাই যেতে পারবো। তুমি এমনি আজ অনেক কষ্ট করেছো। রায়হান দীপার মুখটার দিকে একবার চেয়ে বের হয়ে গেল। ওদিকে মুন্না আর রুবেলকে ভার্সিটি থেকে একেবারে টিসি দিয়ে বের করে দেওয়া হয়েছে। ভার্সিটির সবাই খুশি এর জন্য। 2 দিন হলো দীপা ভার্সিটিতে আসে না। ও কিভাবে রায়হানকে ফেস করবে, সারাক্ষণ শুধু এটাই ভাবে। আর রায়হান ভাবছে দীপা ওকে এতটাই অপছন্দ করে যে ভার্সিটিতেই আসে না। না, পিকনিকের সমস্ত দায়িত্ব নিয়েও ভুল করেছে মনে হচ্ছে। পিকনিকটা খালি শেষ হোক, ও আর থাকবেই না ভার্সিটিতে। এদিকে দীপার খাওয়া দাওয়া বন্ধ। দীপা কেমন যেন হয়ে গেছে চুপচাপ। রূপা কিন্তু কিছুটা আজ করতে পারছে। না চা এনে চা। আমি জানতাম তুই ছাড়ে। তা তোর গাছপালারা কেমন আছে? ভালো। আর তুই? দীপা কিছুটা চমকে উঠে বলে, মানে 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 তুই ভালো করেই জানিস কি হয়েছে সেটা বল। আমার কাছে লুকিয়ে লাভ নেই। দি ভাই, কোনো সমস্যা থাকলে বল, বললে মন হালকা হয়। দীপা সহসাই অন্যদিকে ফিরে গেল। চোখের কোণার অবাধ্য জল কোনোভাবেই যেন রূপার চোখে না পড়ে। ও দেখতে পেলে অনর্থ হয়ে যাবে। দীপাকে নিজেকে বহু কষ্টে সামনে নিয়ে বলে, না না, ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না, কিছু না। আমার কষ্ট শুনলে ওরও কষ্ট হবে।
ধুর বোকা, 2 দিন যাবৎ শরীরটা ভালো লাগছে না, এই আর কি। সত্যি তো? টাকা আমার দিকে। আমি মুখে একরাশ হাসি নিয়ে বললাম, সত্যি সত্যি সত্যি। এই গান ধরতো একটা। রূপা বোনের এই কথা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস নিল। ও আর কথা না বাড়িয়ে চায়ের কাপে একটা চুমুক দিয়ে কাপটা পাশে রেখে খালি গলায় গান ধরল। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনের দিন গুনে গুনে উধাও হয়ে যায়, যত পাথের ব্যথা সবই তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন, চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে যে আসবে সে রোদেলা দিন। রাত 9টা। দীপার ফোন বেজেই চলেছে। মা রূপাকে দিয়ে দীপার জন্য এক গ্লাস লাইন পানি পাঠালো। রূপা রুমে এসে দেখলো দীপার ফোন বেজেই চলেছে। ও পানির গ্লাসটা বোনের হাতে দিয়ে বলল, তোর ফোন বাজছে। দীপার রূপার কথায় হুঁশ ফিরল। দীপা ফোনটা হাতে নিয়ে দেখলো ওই লোকটার ফোন। দীপা আজ ফোনটা রিসিভ করে নরম স্বরে সালাম দিয়ে চুপ করে রইল, কিন্তু আজ অপর পাশের মানুষটাও চুপ। কিছুক্ষণ নীরবতার পর দীপা বলে, কি হলো, কথা বলবেন না? ওপাশের ব্যক্তিটি চুপ করে রইল। আমি নিশ্চুপ। কি হলো? রায়হান নীরবতা ভেঙে সরল কণ্ঠে বলে উঠল, তোমার শরীর এখন কেমন? খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? ঠিকঠাক খাওয়া দাওয়া করবে কেমন? আজ রায়হান ফোন তো করেছে, কিন্তু চুপচাপ আর খুবই নীরব স্বরে কথা বলছে দীপার সাথে। কে জানে দীপার আজ কি রিয়াকশন হবে। ওনার কথা শুনে আমি চুপ হয়ে রইলাম, কিছুই বললাম না। আচ্ছা, উনি জানলো কিভাবে আমার শরীর ভালো নেই? নীরবতা কেটে গেল 10 মিনিট। সেকেন্ডের কাঁটা যেন আপন গতিতে এগিয়ে যাচ্ছে। দুটি মন নীরব। এবার নীরবতা ভেঙে রায়হান বলল, কি ব্যাপার, কি হয়েছে? এখন ভাবছো আমি কিভাবে জানলাম তোমার শরীর খারাপ হওয়ার কথা? বরাবরের মতো আজও বলবো, আমি তোমার সব খবর রাখি, সব। আমি কিছু বলতে পারলাম না। কিছু বলবো না? মন খারাপ? কি হয়েছে? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? ওই যে কে যেন নাম, রায়হান না ফাইহান? দীপার এবার রায়হানের মুখে এই কথাটা শুনে বুকের ভেতরটা ধুক করে উঠল। নীরবতা ভেঙে দীপা নরম গলায় বলল, ফাইহান না, রায়হান। রায়হান কিছুটা অবাক হলো দীপার নরম গলায় আজ এই কথাটা বলায়। অন্য সময় তো রেগে ফায়ার হয়ে যায় মেয়েটা, আজ চুপ কেন? কি হয়েছে মেয়েটার? শরীর বেশি খারাপ করেনি তো আবার? কিছুটা অবাক হয়ে রায়হান বলে, কি ব্যাপার, কি ব্যাপার? আজ তো রাগও করছো না, কারণটা কি জানতে পারি? আজকে তো আপনিও ভদ্র হয়ে গেছেন। আসলে আমার মনটা ভালো নেই, এটা সত্য। কেন জানতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? না চাওয়া সত্ত্বেও নিজের মনের না বলা কথা আজ কেন আমার যেন বলে দিতে ইচ্ছে হচ্ছে এই অচেনা মানুষটাকে। দেখুন, আমি আপনাকে চিনি না, আপনার নামটা পর্যন্ত জানি না, তবে আজ একটা সত্য বলতে চাই। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। রায়হান আমার বয়ফ্রেন্ড হয় না। আপনার যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি আপনাকে বলেছিলাম যে রায়হান আমার বয়ফ্রেন্ড, বাট দিস ইজ নট ট্রু। দীপার কথা শুনে রায়হানের ভালো লাগা কাজ করা উচিত নাকি খারাপ লাগা উচিত ও কিছুই বুঝতে পারছে না। আজব এক যন্ত্রণা অনুভব হচ্ছে। এবার রায়হান একটু নিজেকে সামনে নিয়ে বলে উঠল, যদি বলি এই কথাটা আমি জানতাম যে তোমার সাথে রায়হানের কোনো রিলেশন ছিল না, তাহলে কি বিশ্বাস করবে? দীপা মাথা নিচু করে কি যেন ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আর জানালা দিয়ে বাহিরে পানির চেয়ে বলে, বিশ্বাস করব, কারণ আমার কেন যেন মনে হয় আপনি সারাক্ষণই বোধহয় আমায় দেখতে পান। মাঝে মাঝে অনেক ইতস্তত বোধ হয়, আবার অবাকও হই আমি। রায়হান দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলল, এতে সাথে বোধ করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা বাদ দাও, পিকনিকে যাচ্ছ? এই প্রশ্নটা শুনে আমি আর অবাক হলাম না। আমি মনে মনে ভাবলাম, এই লোক নিশ্চয়ই আমার পেছনে কোনো বডিগার্ড লাগিয়ে রেখেছে। না না, একে কোনোভাবেই বলা যাবে না। জানি না, নাও যেতে পারি। আচ্ছা, আজ রাখি আমি। বুকের মাঝে পাহাড় সমান ব্যথার অনুভূতি জড়ানো কণ্ঠে রায়হান বলল, বাই, ভালো থেকো, নিজের যত্ন নিও। দীপা ভাবছে, আমার না হয় মন খারাপ, কিন্তু ওনার আজ কি হয়েছে? এই লোকটা তো আজ চড়ুই পাখি, এই পাখি সেই পাখি কিছু বললো না। যাই হোক, আমার কি, আমি বেঁচে গেছি।
পরদিন বিকেলে রেদওয়ান একরাশ বিরক্ত নিয়ে একবার ব্যালকনিতে যাচ্ছে, আবার ঘরে আসে। এদিকে রূপার ফোনে কল আসলো। আসসালামু আলাইকুম। কিছুই না, আপনি? রেদওয়ান এবার কিছুটা রেগে গেল রূপার এমন গা ছাড়া উত্তরে। রূপা কি বলবে কিছুই বুঝতে পারছে না। এভাবে হঠাৎ করে বললে কি বাসা থেকে বের হওয়া যায় নাকি? রূপা আমদা আমদা করে বলে, এক্ষুনি এক্ষুনি কিভাবে আসবো? মাকে কি বলবো? এই না মা, না না, আসতেছি। আমাকে কলেজের জন্য এখান থেকে পিক করেন, সেখানে আসেন। তার থেকে সামনে গাড়ি নিয়ে আসবেন না, আমি আসছি। রূপা কোনো রকম মাকে বুঝিয়ে নোটবুক কেনার কথা বলে বাহিরে বের হয়ে আসলো। এসে দেখে রেদওয়ান গাড়ির বাহিরে গাড়ির সাথে হেলা দিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, ডেকেছেন কেন এভাবে ভর সন্ধ্যাবেলা? কিছু হয়েছে? রেদওয়ান রূপাকে এক টান দিয়ে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা গ্লাস উঠিয়ে লক করে দিল। রূপা ভাবলেশীন একটা ভাব নিয়ে না বোঝার ভান করে, কোথায় কোথায় কেন যাব না? কিছুতেই বুঝতে পারছি না কি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, জানেন বাবা মা আমার পিকনিকে যেতে দিবে না, আপনি বরং মিলিকে নিয়ে ঘুরে আসেন। মনে মনে আমি ভীষণ হাসছি। এই বলে রেদওয়ান রাগে সামনের চুলগুলো পেছনে নিতে লাগলো বারবার। রূপা রেদওয়ানের কাণ্ড দেখে হাসে মুখ টিপে। এবার রেদওয়ান রূপার গালে আলতো চাপ দিয়ে ধরে। শুকনো মুখটা দেখে আমারও মন খারাপ হয়ে গেল। তারপর আমি তাকে বললাম, শুনুন, আমি এতক্ষণ দুষ্টুমি করছিলাম, আমি যাব পিকনিকে। সমস্যা হচ্ছে একটাই, আমার সাথে দিলু ভাইও যাবে, তা নাহলে আমাকে পিকনিকে যেতে দিবে না। সো সাবধানে থাকতে হবে আমাদের, বুঝতে পারলেন স্যার? রেদওয়ান কিছুটা ভ্রু কুঁচকাল, তারপর স্বস্তির একটা নিঃশ্বাস নিয়ে বলল, মানে? রেদওয়ান রূপাকে কাছে টেনে নিয়ে ওর কপালে একটা চুমু এঁকে দিল আর বলল, আজ দীপার ভার্সিটি থেকে সবাই সুন্দরবন পিকনিকে যাচ্ছে। 2 রাত 3 দিনের জন্য। দীপা ব্যাগ গুছিয়ে নিল। ব্যাগে কাপড়, স্লিপার, ক্রিম, পেস্ট, ব্রাশ, সানব্লক, প্রয়োজনীয় ঔষধ আরও নানা কিছু ভরে নিল। সাথে ছোট বোন রূপার ব্যাগও গুছিয়ে দিল। কাল আবার রূপাও যাবে কক্সবাজার পিকনিকে। বড় বোন বলে কথা, দায়িত্বের তো আর শেষ নেই। সকাল সকাল বের হয়ে গেল দীপা। বাস ছাড়বে গুলশান থেকে, তারপর ওখান থেকে নির্দিষ্ট ট্যুরিস্ট গাইড নিয়ে যাবে শিপে। গাড়ি প্রায় ভরে গেছে, তারপরও কার অপেক্ষায় যেন চোখজোড়া অস্থির হয়ে উঠেছে রায়হানের। আসলে কি দীপান্বিতা আসবে না? সত্যি কি আসবে না? আমি কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম গাড়ির দরজার সামনে। মাথা নিচু করে ভাবছে, না, আমি পিকনিকের পর আর এক মুহূর্ত এই সময় একটা মেয়ে আমার সামনে দিয়ে গাড়িতে উঠছে। আমি মাথা উঁচু করে দেখি সাথে ড্রেসে একটা পরি আমার সামনে। এটার কেউ না, আমার চড়ুই পাখিটা, যার মাঝে আমার প্রাণটা বিরাজ করে। হঠাৎ সাজিদের ডাকে আমার ঘোর কাটে। সহসে আমার মুখে হাসি ফুটে উঠল। আমিও গাড়িতে উঠলাম। দেখে দীপান্বিতা আমার সিটের পাশে জানলা ঘেঁষে বসে আছে। এটা সাজিদেরই কাজ। ও গিয়ে আঁকের সাথে বসে পড়েছে। এই না হলে বন্ধু? আমি হাসলাম। আমি কিছু না বোঝার ভান করে দীপান্বিতার পাশে বসে পড়লাম। আমি ওনাকে আমার পাশে বসতে দেখে আজ অবাক হলাম না। আজ কেন যেন বিরক্তও লাগছে না, তবে ভালো লাগা কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তাকে আজ ভয়ঙ্কর রকমের হ্যান্ডসাম লাগছে, তবে চেহারায় বিষণ্ণতার খানিকটা ছাপও রয়েছে। আজ সুন্দরবন ট্যুরের প্রথম দিন। গাড়ি যথাসময়ে সবাইকে নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। সেখান থেকে গাইড সবাইকে রিসিভ করে শিপে নিয়ে গেল। সবাই ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিল। জাহাজ মংলা বন্দরে পৌঁছানোর পূর্বেই রূপসা ব্রিজ খুলনা, শিপইয়ার্ড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখে নিল সবাই। দুপুর 1টা থেকে 2টোর মধ্যে চাঁদপাই ফরেস্ট অফিসে পৌঁছালো। তারপর সেখান থেকে বন বিভাগের অনুমোদন নিয়ে গানসহ 4টার মধ্যে হাড়বাড়িয়া পৌঁছাবে। ওদিকে সাজিদ রায়হানকে দেখে বলল, কি রে রাহি, রেডি হচ্ছিস না কেন? যাবি না ফরেস্টের ভিতরে ঘুরতে? না, তোরে যা, আমি শুয়ে আছি, আমার ভালো লাগছে না, একটু রেস্ট নেব। কথাটা দূর থেকে দীপা শুনতে পেয়ে সাজিদকে জিজ্ঞেস করে বলল, সাজিদ ভাইয়া, আখি ওয়েট করছে আপনার জন্য, যান ঘুরে আসুন। কেন, তুমি যাচ্ছ না? দীপা মুখ ছোট করে জবাব দিল, না ভাইয়া, আমি যাবো না, আমার ভালো লাগছে না। যদি ফরেস্টের ভেতরে আমাকে কোনো টাইগার ধরে তখন আমাকে কে সেভ করবে? এতদিন তো আমার কথাটা বলে আমি থেমে গেলাম। রায়হান এবার একবার সাজিদের দিকে আর একবার দীপার দিকে তাকিয়ে ওর পরা শার্ট এর কলার উপরে তুলতে তুলতে বলল, সাজিদ চল, আমি যাব, আঁকিকে নিয়ে আয়। টাইগারকে ভয় পার কি আছে?
ওরা সবাই ফরেস্টের ভিতর গাইড সহ ঘুরতে গেল। প্রকৃতির এমন বিচিত্র হোক দীপান্বিতা আগে কখনোই দেখেনি। চারদিকে তাকাচ্ছে আর বাচ্চাদের মতো হেসে উঠছে। আর রায়হান প্রকৃতি কি দেখবে, সে তো তার প্রিয়সীকে নতুন রূপে দেখে মনে মনে ভীষণ খুশি। মেয়েটি আসলেই বাচ্চা। এর মাঝে দীপা পড়ে যেতে নিলে রায়হান এসে ধরে ফেলে। দীপা পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলে,